একটি স্বাধীন জাতি, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যে জাতির জয়। কিন্তু এই স্বাধীন জাতির মধ্যে যেখানে মুক্তিযুদ্ধের চেতনা প্রস্ফুটিত হওয়ার কথা, সেই স্বাধীন জাতিটির এমন অবস্থাটি কেন? আজকে কেন এত ধর্ম নিয়ে বাড়াবাড়ি? আজকে কেন এত জাতিগত বিদ্বেষ? কিন্তু আমাদের এই পৃথিবীতে এমনও কিছু ব্যক্তি থাকেন, এমন কিছু সংগঠন থাকেন, যারা কিনা আজকে মানব চর্চাটি করছেন এবং পৃথিবীটিকে অন্যভাবে সাজিয়ে তোলার প্রয়াসকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং সেই ব্যক্তিদের নিয়ে, সেই সংগঠনগুলোকে নিয়ে সংবাদ প্রকাশের নবারুণ সবসময় আয়োজন করে থাকে তাদের এই কার্যক্রমগুলোকে আপনাদের সামনে তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন নবারুণে। সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা শম্পা। আর আজকে আমরা কথা বলবো মুক্তাঞ্চল সাহিত্য উৎসব 2021 হবিগঞ্জ নিয়ে, এবং তাদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা আজকে আমাদের সাথে সরাসরি যুক্ত রয়েছেন রুমা মোদক, কথা সাহিত্যিক ও থিয়েটার কর্মী। আরো রয়েছে মোহাম্মদ মুশফিকুর রহমান তুহিন, সভাপতি মুক্তাঞ্চল সাহিত্য উৎসব আয়োজক কমিটি। রয়েছেন সুদীপা বিশ্বাস, সদস্য মুক্তাঞ্চল সাহিত্য উৎসব আয়োজক কমিটি। আপনাদের সকলকে স্বাগত আজকের আয়োজনে। স্বাগতম, ধন্যবাদ সংবাদ প্রকাশকে এই সুন্দর একটি আয়োজনে আমাদেরকে সংযুক্ত করার জন্য। জি, প্রথমে আমি যে প্রশ্নটিতে চলে যাব সেটি হচ্ছে মুক্তাঞ্চল সাহিত্য চর্চা কেন্দ্র, এটি হচ্ছে আপনাদের আসল একটি সংগঠন। এই কেন্দ্রটি কেন এবং এর উদ্দেশ্যটি কি সেটি জানতে চাবো মোহাম্মদ মুশফিকুর রহমান তুহিনের কাছে। আপনারা কোন উদ্দেশ্য নিয়ে এই সংগঠনটি গড়ে তুলেছেন? জি, ধন্যবাদ। বর্তমানে আমরা 21 শতকে এসে আমাদের বন্ধু বান্ধব বা আমাদের প্রজন্মের যারা আছে, আমরা অনেকেই যে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত। তো আমি এটা বলবো যে সামাজিক যোগাযোগ মাধ্যম খারাপ, আমরা খারাপ বলছি না, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের যে অতিমাত্রা ব্যবহার আমাদের দিন দিন মোবাইল মুখী করে ফেলছে। তো আপনি দেশের বাইরে বিভিন্ন জায়গায় যান, দেখবেন যে ওরা ট্রেনে যাওয়ার সময় বই পড়ছে বা অবসর সময়ে বই পড়ছে। তো বই পড়াটা আসলে মনস্তত্ত্ব উন্নতির একটি সর্বোত্তম পন্থা। তো আমরা মূলত বই পড়ার আন্দোলনকে ছড়িয়ে দিতে মুক্তাঞ্চল সাহিত্য চর্চা কেন্দ্র হবিগঞ্জে যাত্রা শুরু হয়, এবং যারা নবীন লেখক আছেন, যারা বিভিন্ন লেখার চেষ্টা করছেন, তাদেরকে অনুপ্রেরণা দান, দিক নির্দেশনা প্রদান, সিনিয়রদের কাছ থেকে দিক নির্দেশনা নেওয়া ইত্যাদি সহ মোট কথায় বই পড়া আন্দোলন সাহিত্য চর্চাকে আমাদের জীবনের অংশ করে নেওয়াই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আমাদের স্লোগানটি ছিল কলম হোক শক্তি, সাহিত্য সমৃদ্ধ হোক জীবন। জি, ধন্যবাদ। তাহলে আপনারা কি মনে করছেন যে সাহিত্য নিয়ে আসলে একটি সমাজকে বিনির্মাণ করা যায়? জি, অবশ্যই। সাহিত্য আপনার বই পড়া ছাড়া, এই যে আমরা যে গত পূজা মণ্ডপের যে আমরা দেখেছি যে কুমিল্লায় একটা কাহিনী হয়েছে, সেই জন্য আমরা সারা দেশব্যাপী এই যে বিভিন্ন ভাঙচুর হলো, এটা আসলে কেন হলো? বলতে পারেন যে জাতির মনস্তত্ত্ব উন্নতি হয় নাই বলে আসলে এরকমটা আমরা দেখতে পাচ্ছি, যে একজনে একটা পূজা মণ্ডপে হনুমানের পায়ের কাছে পবিত্র কোরআন শরীফ রাখলো, সেই জন্য আমরা সারা দেশব্যাপী ভাঙচুর শুরু করে দিতাম। তো যদি আমাদের একটা ন্যূনতম বোধ থাকতো, বা ন্যূনতম আমরা বুঝতে পারতাম যে এটা হয়তো কোনো একটা চক্রান্ত হতে পারে, বা কুমিল্লায় যে মণ্ডপে যে মূর্তি হনুমানের কোলের মধ্যে কোরআন শরীফ রেখেছে, সেটি আমাদের হবিগঞ্জের মানুষকে না আক্রান্ত হবে, হবিগঞ্জের লোকরা কেন আক্রান্ত হবে, বা এই যে নোয়াখালীতে কেন আক্রান্ত হবে? আর এটা তো কোন ষড়যন্ত্র হতে পারে। তো এই যে এই ন্যূনতম যে বোধোদয়টি নেই, এটির একমাত্র কারণ যে আমাদের জাতির মনস্তত্ত্ব উন্নতি হয় নাই, আমরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারি নাই। তো বই পড়ার মাধ্যমে বই পড়া বা সাহিত্যের মাধ্যমে, সাহিত্য চর্চার মাধ্যমে আমরা অবশ্যই যে জাতির মনস্তত্ত্ব উন্নতি করতে পারি, এবং এই লক্ষ্যে আমাদের যাত্রাটা শুরু। জি, আপনার কথায় যে বিষয়টি উঠে আসলো সেটি হচ্ছে সাহিত্য চর্চার মাধ্যমে একজন মানুষের মনোজাগতিক চিন্তা যেটি রয়েছে সেটির পরিবর্তন করা সম্ভব। রুমা মোদকের কাছে চলে যাব। মুশফিকুর তুহিন একটি কথা উল্লেখ করলেন, সেটি হচ্ছে সাম্প্রদায়িক যে হিংসাগুলো ছড়িয়ে পড়ছে, যেটা কুমিল্লার জের ধরে বিভিন্ন এলাকাতে ছড়িয়ে পড়ছে। আপনি একজন সাহিত্যিক হিসেবে মনে করেন কি একজন মানুষের যে সাম্প্রদায়িক বিদ্বেষটি রয়েছে সেটি সাহিত্যের মাধ্যমে দূর করা যায়, এবং সেটি যদি আমরা ঠিক মতো চর্চা করতাম এবং আমাদের আজকের যে ঘটনাটি হয়েছে সেই ঘটনাটি ঘটতো না? আপনার কাছে জানতে চাচ্ছিলাম। শম্পা, আমি এটি অবশ্যই মনে করি।
আমি প্রমথ চৌধুরী থেকে উদ্ধৃতি দিয়ে বলি, উনি বলেছিলেন যে লাইব্রেরি হলো মনের হাসপাতাল, যেখানে মানুষ নিজের প্রয়োজনে যায়। আর বা সত্যিকারের যে হাসপাতালগুলো আছে, মানুষ বাধ্য হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, চিকিৎসা নিতে যায়। এই যে মনের হাসপাতালে যাওয়া। এবং আরেকটি কথা প্রমথ চৌধুরীরই, যে সুশিক্ষিত মানুষ মাত্রই স্বশিক্ষিত। স্বশিক্ষিত। আমাদের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা, সেটি আসলে সত্যিকারের মানুষ তৈরিতে কোনো ভূমিকা রাখছে না। এই প্রচলিত শিক্ষা ব্যবস্থা ইঞ্জিনিয়ার তৈরি করছে, ডাক্তার তৈরি করছে, ব্যারিস্টার তৈরি করছে, অনেক কিছুই তৈরি করছে, কিন্তু সত্যিকারের মনুষ্যত্ব বিকাশে আমাদের এই শিক্ষা ব্যবস্থা কোনো কাজেই লাগছে না বা কোনো কার্যকরী ভূমিকাই পালন করছে না। সেদিক থেকে আমি মনে করি যে সাহিত্য ছাড়া সত্যিকারের মনুষ্যত্বের উদ্বোধন হওয়া একেবারেই অসম্ভব। একটা মানুষ ক্রমাগত বই পড়ার মাধ্যমেই তার নিজের মনোজাগতিক বিকাশ, তার যুক্তি বুদ্ধির বিকাশ ঘটাতে পারে। এবং এই যে বই পড়ার চর্চাটি বাংলাদেশের মুক্তাঞ্চল, হবিগঞ্জের মুক্তাঞ্চল সাহিত্য চর্চা কেন্দ্র শুরু করেছে বা করতে বা ধারাবাহিক করতে যাচ্ছে, করে চলেছে, এটা হলো একটি, আমি মনে করি যে আমার জায়গা থেকে আমি মনে করি এটি একটা বিশাল দায়িত্ব পালন করছে। এবং এই দায়িত্বটি তাদেরকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে হবে এবং অনেক দূর পর্যন্ত পালন করতে হবে। আর সাম্প্রদায়িক যে বিদ্বেষের কথাটি বললাম, আপনারা আসলে সাহিত্যের মাধ্যমে আসলে এই বিদ্বেষটি নিবারণ করার কোন ধরনের চেষ্টাটি করে থাকেন, যদি আমাদের বলতেন, এবং সেটা অবশ্যই মুক্তাঞ্চল সাহিত্য চর্চা কেন্দ্রের মাধ্যমে শুনতে যাচ্ছিলাম কিভাবে। এটা আমি একটু বলি। জি, মুক্তাঞ্চল আপনাকেই সাহিত্য বলছি। চর্চা কেন্দ্র, তারা তো বই পড়ার অভ্যাস এবং সাহিত্য চর্চার অভ্যাসের জন্য অভ্যাসের ব্যাপারেই গুরুত্ব দিয়ে থাকে, বা এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়েই সংগঠনটি তৈরি করেছে। সেক্ষেত্রে আমি একটা কথা এদেরকে বলি, যে বই তো শুধু পড়লেই হবে না। এখন এক্ষেত্রে বই পড়ার ক্ষেত্রে আমাদের সিলেক্টিভ হতে হবে একটুখানি, যে আমরা কোন বইটা পড়বো কোন বইটা পড়বো না। আপনি জানেন যে একটা বই মেলা আসলে হাজার হাজার বই প্রকাশিত হয়, প্রতিটি বই তো পড়ার উপযুক্ত নয়, বা প্রতিটি বই আমাদের মানে প্রগতির ধারক হয় না। সেই ক্ষেত্রে মুক্তাঞ্চল যে কাজটি করছে, তারা হলো যে প্রগতির সঙ্গে থেকে মানুষকে যুক্তির আলোতে আলোকিত করার জন্য বই পড়ার উপর গুরুত্ব দিচ্ছে। সাহিত্যে যে বইগুলি তাকে যুক্তির আলোতে আলোকিত করবে, সেই বইগুলো পড়ার উপর তারা গুরুত্ব দিচ্ছে। বা তাদেরকে আমি এই অনুরোধটাই করি, বা এই দিক নির্দেশনা যতটুকু দিতে পারি, এই দিক নির্দেশনাটাই আমি দেওয়ার চেষ্টা করি, বাকিটুকু ওরা বলুক। জি, সুদীপা বিশ্বাসের কাছে চলে যাব। আপনাদের যে এই 2021 সালে যে আয়োজনটি, সেই আয়োজনটি আসলে মূল থিমটি কি ছিল, এবং কোন থিমকে নিয়ে আপনারা এবারের আয়োজনটি করেছেন, এবং এখানকার মানুষের সাড়াটি কেমন পেয়েছেন? ধন্যবাদ আমাকে মানে বলার সুযোগ দেওয়ার জন্য। তো জুলাই 6 ছিল আমাদের মুক্তাঞ্চলের বর্ষপূর্তি, প্রথম বর্ষপূর্তি। সেই উপলক্ষে আমাদের সাহিত্য উৎসব করার কথা ছিল। আমাদের অনেক দিন ধরেই প্ল্যানিং হচ্ছিল, কিন্তু করোনার জন্য আসলে মানে সম্ভব হচ্ছিল না। তো কিন্তু মানে এখন দেখা যাচ্ছে যে সাম্প্রতিক দাঙ্গাটা মানে একদম মাথাচাড়া দিয়ে উঠতেছে, মানে অনেক জোরালো ভাবে মানে এটার প্রভাব পড়তেছে। তো এখন মনে হচ্ছিল যে আমাদের আসলে এই প্রোগ্রামটা করা অনেক মানে একদম অত্যাবশ্যক, যেহেতু আমাদের সাহিত্য চর্চা নিয়ে সুদীপা কাজ। বিশ্বাস, আমি যদি এখানে একটু যোগ করতে চাই, সেটি হচ্ছে সাম্প্রদায়িক যে হিংসার কথা আপনারা বলছেন, এটি এখন হয়তো বা অনেক মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে, এর আগেও কিন্তু অনেকবার মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছিল। আহ, তখনও কি এই সংগঠনটি, তখন কি চিন্তা ভাবনাটা আসেনি, নাকি নতুন করে আপনারা এই কারণেই এই আয়োজনটি? তখন আসলে আমাদের সংগঠন ছিল না, বললাম যে আমাদের প্রথম বর্ষপূর্তি ছিল 6ই জুলাই। তো এই সেই বছর? হ্যাঁ হ্যাঁ, এই 6ই জুলাই 2021 আমাদের প্রথম বর্ষপূর্তি। তো সেই উপলক্ষে আমাদের সাহিত্য উৎসব করার কথা ছিল, কিন্তু যখন মানে বিভিন্ন কারণে এটা আসলে মানে পিছিয়ে যাচ্ছিল। কিন্তু যখন দেখলাম যে মানে সাম্প্রদায়িকতাটা অনেক বেশি, তো তখন আমাদের মধ্যে আসলে একটা মানে তাড়না কাজ করতেছিল যে আমাদের আসলেই কিছু করা দরকার। তো সেই উপলক্ষে আমাদের সাহিত্য উৎসবটা খুব ইমিডিয়েট করা আর কি। জি, মুশফিকুর তুহিনের কাছে চলে যাব। আপনাদের আসলে সদস্য সংখ্যা কতজন এই কেন্দ্রের?
যে আমাদের আহ, মুক্তাঞ্চল সাহিত্য চর্চা কেন্দ্রে বর্তমানে 55 জন সদস্য রয়েছে। আমাদের মূল যে টিমটা আছে ওইটাতে 55 জন সদস্য রয়েছে, এবং আমাদের হবিগঞ্জ জেলার দুইটি বড় স্কুল, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং বিকেএসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের দুইটি কমিটি রয়েছে। ওই স্কুলগুলোতে তারা লাইব্রেরি ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে, স্কুল লাইব্রেরি ভিত্তিক। তো আমরা যা দেখি যে দেশের বিভিন্ন স্থানে যে স্কুল লাইব্রেরি গুলো প্রায় বন্ধ থাকে, নামে মাত্র লাইব্রেরি থাকে যেখানে বই পড়ার কোনো, তো স্কুল কমিটি গুলো আমাদের ওই লাইব্রেরি ভিত্তিক কাজ করার চেষ্টা করছে। আর বর্তমানে মূল কমিটিতে 55 জন, স্কুল কমিটিতে প্রতিটা কমিটি 30 জন করে আছে। তো বলতে পারেন যে প্রায় 100 শতাধিক সদস্য রয়েছে আমাদের। তাদের কার্যক্রম কি পুরো হবিগঞ্জ জুড়েই, নাকি আপনারা এখনো কি কোনো পরিকল্পনা আছে কি হবিগঞ্জের বাইরে যাওয়ার? জি, আমাদের বর্তমানে আমরা হবিগঞ্জ পৌরসভাতে আমাদের কার্যক্রম রয়েছে, এবং আমরা আগামী 1 বছরের মধ্যে আমরা হবিগঞ্জের যে 9টি উপজেলা আছে আমরা 9টি উপজেলার মধ্যে ছড়িয়ে যেতে যেতে চাই। এবং আমরা আগামী 5 বছরের মধ্যে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছি, এবং আগামী 5 বছরের মধ্যে আমরা চাইবো যে উপজেলা ভিত্তিক লাইব্রেরি প্রতিষ্ঠা করার, এবং খুব শীঘ্রই আগামী 10 কিংবা 15 বছরের মধ্যে আমরা সেটি ইউনিয়ন পর্যায়ে নিয়ে যেতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। রুমা মোদক, আপনার কাছে একটু আসতে চাচ্ছি, সেটি হচ্ছে এত বড় একটি উৎসব, সাধুবাদের মতো একটি উৎসব, এবং যেখানে উদ্দেশ্যটি আসলে আহ, এখনকার সময়ের জন্য খুব বেশি জরুরি। আপনার মতো সাহিত্যিক এখানে অনেক বেশি এসেছিলেন, তাদের বক্তব্যটি আসলে কেমন ছিল এবং তারা কি বলছে এই আয়োজনটি নিয়ে, এবং তারা হবিগঞ্জের পরিবেশ দেখে কি বলছে? যে আমরা জানি সিলেটেও হামলাটি হয়েছে, সেখানকার পরিবেশের ভিত্তিতে তাদের কোনো বক্তব্য ছিল কিনা, অথবা তারা এই সাম্প্রদায়িক হিংসার ব্যাপারে কি বলছে? আসলে সত্যি কথা হলো যে সিলেট বলতে আমরা তো হবিগঞ্জে এই হামলা হয়েছে। এবং মুক্তাঞ্চলের যারা এই উৎসব কমিটি আয়োজক কমিটির সঙ্গে জড়িত তারা বা হয়তো মানে একটা প্রসঙ্গক্রমে আসেনি বা হয়তো আসবে, সেটি হলো যে তারা কিন্তু দীর্ঘদিন ধরে অনুমতি পাচ্ছিল না অনুষ্ঠানটি করার, কিন্তু তারা দৃঢ় সংকল্পবদ্ধ ছিল তারা অনুষ্ঠানটি করবে। তো সেই দিক থেকে, এবং যখন শেষ মুহূর্তে তারা অনুমতি পেল তখন সময় ছিল খুব কম। তো সেই কম সময়ের মধ্যে আমি যে সাহিত্যিকদেরকে মুক্তাঞ্চলের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছিলাম তারা সানন্দে রাজি হয়েছেন এবং চলে এসেছেন। এবং যে বক্তব্য তাদের ছিল উৎসবকে কেন্দ্র করে, প্রতিটি বক্তব্যই ছিল তাদেরকে উৎসাহ দেওয়ার মতো। এবং সত্যি কথা, তারা উচ্ছ্বসিত কণ্ঠে বলছিলেন যে সারা বাংলাদেশে যদি এরকম সাহিত্য আন্দোলন শুরু হতো, একটা সাংস্কৃতিক আন্দোলন শুরু হতো, তাহলে হয়তো আজকে আমাদের বাংলাদেশে এই সাম্প্রদায়িক হানাহানি দেখতে হতো না। তারা খুবই আনন্দিত হয়েছেন এই একটি উৎসবে অংশগ্রহণ করে, এবং এই ছোট ছোট ছেলে মেয়েগুলিকে অত্যন্ত উৎসাহ দিয়েছেন এবং ভবিষ্যতেও এদের সাথে থাকবেন, এদের সাথে কাজ করবেন, এদেরকে সব রকম সহায়তা করবেন, এরকম প্রত্যাশা এবং সংকল্প ব্যক্ত করেছেন। সব দিক থেকেই একটি সফল উৎসব ছিল এটি, বলা যায়। আহ, এটি আসলে মনে হয় সাহিত্য উৎসবের উদ্দেশ্যটা এটাই ছিল, যে একটি সফল উদ্যোগ হবে, যে উদ্যোগের মাধ্যমে আসলে আমরা হয়তো সবার পরিবর্তনটি করতে পারবো না, কিছু মানুষের পরিবর্তন করতে পারবো। পরিবর্তনের জায়গাতে আসতে চাচ্ছিলাম, সুদীপা বিশ্বাস, আপনি খুব কাছ থেকে আয়োজকের কমিটিতে কাজ করেছেন। এখানে যারা আপনাদের ওই আয়োজনে কি কি কর্মকাণ্ড ছিল, কি কি প্রতিযোগিতা, আমরা কিছু জানি, কিছু কিছু প্রতিযোগিতার ব্যবস্থা করেছিলেন। সেখানে অনেক তরুণরা এসেছে, নবীনরা এসেছে, শিশুরা এসেছে, তাদের সাথে অভিভাবকরাও এসেছে, তাদের ভাবনাটি কেমন ছিল সেটি জানতে চাই, এবং আপনি সার্বিক আয়োজনে কিভাবে পরিলক্ষিত করেছেন সেটাও জানতে চাচ্ছিলাম। ইভেন্টের কথাগুলো বললে আসলে আমাদের যেহেতু মানে অনেকটা দীর্ঘমেয়াদী প্ল্যান ছিল, যেহেতু আমরা জন্মদিন উপলক্ষে করতে চাচ্ছিলাম, এই জন্য আমাদের প্রথমেই 4টি অনলাইন প্রতিযোগিতা ছিল। এখানে প্রায় শতাধিক প্রতিযোগী মানে আমাদের সাথে ইন্টারেক্ট করেছেন। তো তাদের ধ্যান ধারণা, তাদের মনোভাবটা আমরা বুঝতে পারছি। এছাড়া উৎসব যেহেতু সারাদিন ব্যাপী ছিল, সারাদিনই আমাদের দর্শক সারি ভর্তি ছিল। তো এদিক থেকে আমরা আশা করি যে মানে একটা মানে আমরা যে উদ্দেশ্যে প্রোগ্রামটা করেছিলাম ওইটা কিছুটা হলেও মানে সফল হয়েছে। আমরা কিছু মানুষের চিন্তা ভাবনা হয়তো বা মানে পরিবর্তন আনতে পেরেছি। জি, আপনাকে ধন্যবাদ। শেষ পর্যায়ে চলে এসেছি, তুহিনের কাছে চলে যাব। আপনাদের এই
কেন্দ্রটি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি তা একটু শুনতে যাচ্ছিলাম, এবং আপনারা আমাদের উদ্দেশ্যে, সংবাদ প্রকাশের দর্শকের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন? জি, ধন্যবাদ। আমরা আমাদের এই ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গেলে আমি আগে যা বললাম, আমরা ১ বছরের মধ্যে আমরা হবিগঞ্জের ৯ টি উপজেলা আমরা পৌঁছে যেতে চাই এবং আমরা আগামী ৫ বছরের মধ্যে ৯ টি উপজেলা পর্যায়ে আমরা লাইব্রেরি করতে চাই এবং লাইব্রেরির মাধ্যমে আমরা বই পড়া আন্দোলনটিকে ছড়িয়ে দিতে চাই এবং আগামী ১০ বছরের মধ্যে আমরা হবিগঞ্জের সম্ভবত ৭৯ টা ইউনিয়ন, ৭৯ টা ইউনিয়নে আমরা লাইব্রেরি করতে চাই। আমার সংখ্যাটা ভুল হতে পারে, ৭৯ বা কাছাকাছি হবে। তো আমরা সবগুলো ইউনিয়নে আমরা লাইব্রেরি করতে চাই এবং আমরা আমাদের কার্যক্রম, আমাদের যে পাঠচক্র, সেমিনার, তারপর লেখক পাঠকদের আড্ডা, লেখালেখি বিষয়ক কর্মশালা ইত্যাদি কার্যক্রম আমরা নিয়মিতই করে থাকি এবং আমরা আরো এগিয়ে যেতে চাই। আপনি হয়তো দেখে থাকবেন ফেসবুকে আমরা কিছুদিন আগে হবিগঞ্জের অনেকগুলো বিবরণের দেয়ালে আমরা দেয়ালিকা অঙ্কন করেছি বই পড়া বিষয়ে মানুষকে উৎসাহিত করার জন্য। আর আপনার যে দ্বিতীয় প্রশ্নটি ছিল যে আপনাদের উদ্দেশ্যে আমাদের কি বার্তা থাকবে, আমরা চাই যে হবিগঞ্জ শুধু হবিগঞ্জ না, সারা দেশের ৬৪টি জেলায় এইরকম শতাধিক মুক্তাঞ্চল গড়ে উঠুক, শতাধিক সাহিত্য সংগঠন গড়ে উঠুক, যারা বই পড়া নিয়ে কাজ করুক, যারা বই পড়াকে ছড়িয়ে দিক মানুষের মধ্যে। আমরা শুধু হবিগঞ্জে শুধু আমরা মুক্তাঞ্চলে থাকবো না, হবিগঞ্জে আরো অনেক সংগঠন গড়ে উঠুক যারা বই পড়া নিয়ে কাজ করবে। আমরা সারা দেশব্যাপী আমরা এই আন্দোলনটাকে ছড়িয়ে দিতে চাই এবং মুক্তাঞ্চলের মতো একদমই, বলতে গেলে আমরা একদমই, আমরাও ৬৪টি সেটি জেলায়। চাই। মুশফিকুর রহমান তুহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং এমন একটি আয়োজনের সভাপতি হয়ে আপনি আসলে আমাদের সমাজকে দেখিয়ে দিচ্ছেন আমরা আসলে কোন দিকে যাচ্ছি এবং আমাদের কি করা উচিত। রুমা মোদক, সুদীপা বিশ্বাস, মুশফিকুর রহিম, আপনাদের তিনজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজনের সঙ্গে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকেও এবং শব্দ প্রকাশের সকল দর্শকদের প্রতি ধন্যবাদ রইল এবং শব্দ প্রকাশের যে আপনারা যারা আয়োজক আছেন সবাইকে এরকম ব্যতিক্রমধর্মী আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ। জি, সংবাদ প্রকাশ সবসময় এই প্রয়াসে থাকে, প্রচেষ্টায় থাকে। সুপ্রিয় দর্শক, যে কোনো সূচনাই শুভ সূচনা, যে কোনো পরিবর্তনই শুভ পরিবর্তন। সেখানে আমাদের উদ্দেশ্যটি কি থাকে সেটি হচ্ছে মূল কারণ। আমরা এরকমই কিছু ভালো উদ্দেশ্য নিয়ে সামনে দিকে এগিয়ে যাই সমাজ বিনির্মাণের কাজে। সকলকে ধন্যবাদ।